ডিয়ার ডিএলএ লার্নার 506, 507, 508 এর অ্যাসাইনমেন্টগুলো আপনারা পেয়ে গেছেন। তো আজকে আমি 509 এর অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। 506 এর ক্ষেত্রে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। অ্যাসাইনমেন্ট 1-এ 2টো, অ্যাসাইনমেন্ট 2-তে 2টো এবং অ্যাসাইনমেন্ট 3-তে 10 মার্কের একটি প্রশ্ন। 507এও সেম, অ্যাসাইনমেন্ট 1-এ 5 মার্কের 2টো, অ্যাসাইনমেন্ট 2-তে 5 মার্কের 2টো এবং অ্যাসাইনমেন্ট 3-তে 10 মার্কের একটি প্রশ্নের আনসার দিতে হবে। কিন্তু 508টা একটু এক্সেপশনাল। ওইখানে কি অ্যাসাইনমেন্ট 1-এও 5 মার্কের 2টো, অ্যাসাইনমেন্ট 2-তেও 5 মার্কের 2টো এবং অ্যাসাইনমেন্ট 3-তেও 5 মার্কের 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। তো 508-এর ক্ষেত্রে আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, লাস্টের যেটা মানে অ্যাসাইনমেন্ট 3-এর 5 মার্কের একটা প্রশ্নের উত্তর দিয়েছি, আরও একটা প্রশ্নের উত্তর দেওয়া বাকি। তো বাকি যে প্রশ্নটা রয়েছে সেটাও আমি দিয়ে দেবো খুব মাস্ট প্রবাবলি আগামী দিনে। তো যাই হোক, আজকে আমরা 509-এর অ্যাসাইনমেন্টটা দেখে নিচ্ছি। 509টা হচ্ছে লার্নিং সোশ্যাল সায়েন্স এট আপার প্রাইমারি লেভেল। তো এটা বাকি যে অ্যাসাইনমেন্টগুলো হাতে লিখে তৈরি করেছি, এটা আমি হাতে লিখে তৈরি করিনি, কারণ হচ্ছে এটা যেটা বই থেকে যে প্রিন্টেড অ্যাসাইনমেন্ট আমি পেয়েছিলাম সেটা ঠিকই ছিল, ভূমিকা উপসংহার দিয়েই লিখেছি, গুছিয়ে লিখেছি, সেজন্য আর নিজে তৈরি করার প্রয়োজন বোধ করিনি। ওইটাই আমি আলোচনা করছি। তো দেখে নিচ্ছি আমরা উত্তরগুলো। 509 অ্যাসাইনমেন্ট 1-এর কোয়েশ্চেন 1, ডিসকাস ভেরিয়াস ভ্যালুজ অ্যান্ড আইডিয়ালস that are included in the social sciences curriculum at upper primary level. What are the implications of national integration and international understanding for the social science curriculum? উচ্চ প্রাথমিক পর্যায়ে সমাজবিজ্ঞান পাঠ্যক্রমের অন্তর্ভুক্তকরণ এবং তার মান ও আদর্শ নিয়ে আলোচনা করুন। ভারতীয় ঐক্য ও সমাজবিজ্ঞান পাঠ্যক্রমের জন্য আন্তর্জাতিক বোঝাপড়ার প্রভাব কী? তো প্রথমে পরিবেশ কাকে বলে সেটা দিয়েছে, সমাজবিজ্ঞানের বিষয়টা লিখেছে, যেমন কি আমরা যেখানে বাস করি সেখানকার মাঠঘাট, নদী, পুকুর, জমিজমা, গাছপালা, পশু পাখি, মানুষজন, বাড়িঘর, রাস্তাঘাট সব কিছুর মিলিত অবস্থাকে পরিবেশ বলে। তারপর ভূমিকা যেটা দিল সেটা হচ্ছে সমাজবিজ্ঞান বলতে মূলত প্রাথমিক স্তরে ইতিহাস, ভূগোল বিষয়কে বোঝানো হয়। সমাজবিজ্ঞান পাঠদানের পূর্বে তাই এই বিষয়টির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে স্থির এবং সুস্পষ্ট ও যুক্তিগ্রাহ্য মানসিক প্রস্তুতি থাকা দরকার। সুতরাং শিক্ষার্থীকে প্রথমেই জানতে হবে বিষয়টি কেন শিখতে হবে এবং বিষয়ের মূল বস্তু কী, কেন তাকে পাঠ্য তালিকাভুক্ত করা হয়েছে। সুতরাং কোন বিষয় উদ্দেশ্যহীন হতে পারে না। মানুষের জীবনযাত্রা এবং জীবিকা অর্জনের সঙ্গে সমাজ বিজ্ঞান এক অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে তোলে। সেক্ষেত্রে ভূগোল বিষয়ে পাঠদানের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি নিচে আলোচনা করা হলো। তো পাঠদানের লক্ষ্য উদ্দেশ্য পয়েন্ট ওয়াইজ আলোচনা করেছে। তারপর হচ্ছে কি উপসংহার। তো এখানে আচ্ছা দেখে নিই। মানসিক চেতনার উন্মেষ সাধন। মানসিক চেতনার উন্মেষ সাধনই শিক্ষার লক্ষ্য। মানসিক চেতনা শিশুর মনে জাগিয়ে তুলতে পারলে শিশু সুষ্ঠুভাবে জীবনযাত্রা করতে সক্ষম হয়। তার মানসিক চেতনা ভালো মন্দের বিচার শক্তি জাগিয়ে তোলে, জাতীয় সংহতির মনোভাব গড়ে তোলা। সাধারণভাবে দেশের এক প্রান্তের সাথে আরেক প্রান্তের বিশেষ মিল থাকে না, তাই কত রকমের মানুষ, জাতিগোষ্ঠী, সভ্যতা, সংস্কৃতি এগুলি শিশু মনের গুণে রং ধরায়। প্রকৃতি ও মানুষের এক অপূর্ব ভাব গড়ে তোলে। তখন মনে হয় সারা দুনিয়া, দেশে দেশে কোনো বিভেদ নেই এবং এরা সবই আপন। পরিবেশের সাথে মানিয়ে চলা। সমাজবিজ্ঞান নানা দেশের মানুষ আর বৈচিত্র্যময় পরিবেশের সঙ্গে পরিবেশের কথা পরিবেশন করে সামঞ্জস্যবোধের মনোভাব গড়ে উঠলে শিক্ষার্থী আগামী দিনের পথে চলার শিক্ষা লাভ করে। প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জ্ঞান আহরণ। আজকে যে ছাত্র আগামী দিনে সে নাগরিক। ভূগোল তাকে দেশের প্রাকৃতিক পরিবেশ, সম্পদ, অর্থনৈতিক অবস্থার কথা জানিয়ে দেয়। নিজ নিজ মাতৃভূমির অর্থনৈতিক উন্নয়নে মানসিক চেতনা গড়ে তোলে। সভ্যতার বিকাশের ধারণা। কী কী ভৌগোলিক কারণে সভ্যতা এবং সংস্কৃতির বিকাশ ঘটে তা অনুশীলন করা সমাজবিজ্ঞানের লক্ষ্য। ভৌগোলিক কারণে কোনো একটি সভ্যতার কী কারণে উত্থান বা পতন ঘটে সে সম্পর্কে শিশু সম্যক জ্ঞান লাভ করে। মানবতাবোধ। মানব সভ্যতা ও সংহতি হলো আন্তর্জাতিক সম্পদ। সংহতি যাতে কোনো মতেই নষ্ট না হয় সেদিকে দৃষ্টি দেওয়া সমাজবিজ্ঞানের লক্ষ্য। এছাড়া মানুষের প্রতি শ্রদ্ধাশীল, সৃজনশীল এবং সংবেদনশীল হতে সমাজবিজ্ঞান সাহায্য করে। জীবনযাপনের প্রস্তুতি। সমাজবিজ্ঞানের প্রতি পাতায় বিভিন্ন সভ্যতার মানুষের জীবনযাত্রার কথা তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীরা তাই এর থেকে ভবিষ্যৎ জীবনযাপনের প্রস্তুতি গড়ে তুলতে পারে। উপসংহার। কোনো সংকীর্ণ প্রেক্ষাপটে নয়, আন্তর্জাতিক সহাবস্থান এবং সহযোগিতার মূল্য শিক্ষার্থীদের কাছে সমাজবিজ্ঞানের মধ্য দিয়ে তুলে ধরতে হবে। ফলে গড়ে উঠবে শান্তি এবং সহযোগিতার এক অখণ্ড জগৎ। সমাজবিজ্ঞান সুখ ও শান্তির বাতাবরণ তৈরি করে, তার জন্য শিক্ষার্থীদের আন্তর্জাতিক মন্ত্রে উদ্বুদ্ধ করাও সমাজবিজ্ঞান শিক্ষণের এক মহান লক্ষ্য। তো কোয়েশ্চেনের সাথে কি মানানসই আনসার হলো? কোয়েশ্চেন ছিল যে উচ্চ প্রাথমিক পর্যায়ে সমাজবিজ্ঞান পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করুন এবং তার আদর্শ নিয়ে আলোচনা করুন। আচ্ছা, সমাজবিজ্ঞানের আদর্শ নিয়ে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। ভারতীয় ঐক্য এবং সমাজবিজ্ঞান পাঠ্যক্রমের জন্য আন্তর্জাতিক বোঝাপড়ার প্রভাব কী, সেটা খুব সংক্ষেপে এখানে আলোচনা করেছে। সেটা একটু খুব বড় হলে একটু ভালো হতো। যাই হোক, যা দিয়েছি। যদি সম্ভব হয় আমি আবার হাতে লিখে তৈরি করে দেবো।
তো সময় একটু কম, তাছাড়া স্কুলের একটু চাপ আছে, সেজন্য বলতে পারছি না কী করা যায়। যাই হোক, তাহলে যেটা দেখছি এটা দেখে নিই, পরেরটা পরে ভাবা যাবে। Second question, describe the position of social sciences curriculum in upper primary school curriculum. List the subject considered under social science. উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যক্রমের মধ্যে সমাজবিজ্ঞান পাঠ্যক্রমের অবস্থান বর্ণনা করুন। সমাজবিজ্ঞান কীভাবে বিজ্ঞান হিসেবে বিবেচিত আলোচনা করুন। আচ্ছা, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। তো এই দুটো যে প্রশ্ন থাকে, আমি কিন্তু দুটো দিচ্ছি না, একটাই দিচ্ছি, কারণ বাকি যে একটা ছিল এটা খুবই মানে সুন্দর না আর কি অ্যান্সারগুলো, সেজন্য আমি ওইটাই সিলেক্ট করে দিলাম। তো সেটার আনসার হচ্ছে, মানুষের জীবনের বিভিন্ন সম্পর্কের মধ্যে জটিলতাকে মুক্ত করার উদ্দেশ্যে মানুষের সমাজ জীবনের বিভিন্ন দিকের পর্যালোচনা শুরু করেছে মানুষ নিজেই। ফলে ইতিহাস, অর্থবিদ্যা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ভূবিদ্যা প্রভৃতি যে বিভিন্ন বিষয়ের আবির্ভাব ঘটে এগুলির সমষ্টিকে একত্রে ধরা হয় সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স। সমাজবিদ্যা শিক্ষার লক্ষ্যগুলি হলো শিক্ষার্থীদের সত্যানুসন্ধান অনুপ্রাণিত করা, দেশের অতীত ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জাগানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, নাগরিকদের কর্তব্য ও অধিকার সম্পর্কে সচেতন করা, শিক্ষার্থীদের সমাজের উপযোগী করে গড়ে তোলা, শিক্ষার্থীদের মানবিকতা বোধ উদ্বুদ্ধ করে তোলা, জাতীয় সংহতিবোধ জাগ্রত করা, আন্তর্জাতিক চেতনাবোধ জাগ্রত করা, শান্তিপূর্ণ ও সুন্দর পৃথিবী গড়ার মন্ত্রে উদ্বুদ্ধ করা। চতুর্থ শ্রেণী, পরিবেশের উপাদান একক 2 থেকে শিক্ষার্থীরা সমাজবিদ্যার অন্তর্গত ইতিহাস এবং ভূগোল বিষয়ক ধারণা পাবে। পঞ্চম শ্রেণী, পরিবেশের গাছগাছালি থেকে কীভাবে সমাজের প্রয়োজনীয় কয়লা, পেট্রোলিয়াম তৈরি হয় এবং মানুষের উপকারে আসে তা জানতে পারবে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আদিম যুগের মানুষ সম্পর্কে ধারণা লাভ করবে, আকাশের সূর্যতারার অবস্থান সম্পর্কে ধারণা লাভ করবে, পৃথিবীর বায়ুমণ্ডল ও ভারীমণ্ডলের ধারণা পাবে। সপ্তম শ্রেণী, দিল্লি সুলতানি শাসকের তুর্কো আফগান যুগ সম্পর্কে জানবে, মুঘল সাম্রাজ্যের শাসন ব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ করবে, ভারতীয় নগর, বণিক সম্প্রদায় এবং তাদের বাণিজ্য সম্পর্কে জানতে পারবে। অষ্টম শ্রেণী, ভূত্বক ও পাত সংস্থানের ধারণা গঠন, পৃথিবীর বিভিন্ন জলবায়ু অঞ্চলের সম্পর্কে ধারণা গড়ে উঠবে, ভারতের প্রতিবেশী দেশ এবং তার সঙ্গে ভারতের সম্পর্ক কেমন তা জানবে। তো এখানে কী হয়েছে, ওইখানে চতুর্থ শ্রেণী যে ব্যাপারটা সেখানে সমাজবিদ্যা, ভূগোল, ইতিহাস দুটোই দিয়েছে। পঞ্চম শ্রেণী যে ব্যাপারটা সেখানে ভূগোলের বিষয়টা দিয়েছে। ষষ্ঠ শ্রেণী যে ব্যাপারটা সেখানে ভূগোল, ইতিহাস সবটাই কভার করেছে। সপ্তম শ্রেণীতে শুধু ইতিহাসটা দিয়ে দিয়েছে। অষ্টম শ্রেণীর যে ব্যাপারটা শুধু ভূগোল দিয়ে দিয়েছে, ইতিহাস দেয়নি। যাই হোক, যা দিয়েছে ভালোই দিয়েছে। তো 509 অ্যাসাইনমেন্ট 2 এর কোয়েশ্চেন নাম্বার 1 যেটা, সেটা দেখে নিচ্ছি। What are the content areas of social science and political life in social science curriculum at upper primary level? Discuss the pedagogical principles of learning. উচ্চ প্রাথমিক স্তরে সমাজ বিজ্ঞান ও রাজনৈতিক জীবন পাঠ্যসূচির বিষয় কি? শিক্ষানীতির নীতিগুলি শিক্ষণের ক্ষেত্রে আলোচনা করুন। সমাজবিজ্ঞান বলতে মূলত প্রাথমিক স্তরে ইতিহাস ও ভূগোল বিষয়কে বোঝানো হয়। সমাজবিজ্ঞান পাঠদানের পূর্বে তাই এই বিষয়টির লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে স্থির এবং সুস্পষ্ট যুক্তিগত মানসিক প্রস্তুতি থাকা দরকার। সুতরাং শিক্ষার্থীকে প্রথমে জানতে হবে বিষয়টি কেন শিখতে হবে এবং বিষয়ের মূল বস্তু কী, কেন তাকে পাঠ্য বিষয়বস্তু তালিকাভুক্ত করা হয়েছে। সুতরাং কোনো বিষয়ে উদ্দেশ্যহীন হতে পারে না। মানুষের জীবনযাত্রা এবং জীবিকা অর্জনের সঙ্গে সমাজবিজ্ঞানের অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে তোলে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের অনেকের কাছে গণতন্ত্র কেবলমাত্র একটি সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক আদর্শ বা রাজনৈতিক তত্ত্ব নয়, এ হলো একটি জীবনধারা বা জীবনযাপন পদ্ধতি। গণতান্ত্রিক জীবনধারা বলতে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা এবং আচার আচরণকে বোঝায়। গণতান্ত্রিক জীবনযাপনের ভিত্তি হিসেবে গণতান্ত্রিক আদর্শের উপর আস্থা, পারস্পরিক মত বিনিময় এবং আলাপ আলোচনার উপর নির্ভরশীলতা, যে কোনো রকম বৈষম্য এবং অন্যায়ের প্রতিবাদ, অপরের প্রতি সম্মানজনক আচরণ প্রভৃতির কথা বলা হয় যে জীবনযাপনের এই পদ্ধতি সকলের অনুসরণ করলে প্রত্যেকের স্বাভাবিক এবং সর্বাঙ্গীন বিকাশ সম্ভব হবে। সকলের জন্য সমান অধিকারের স্বীকৃতি। সমাজতান্ত্রিক গণতন্ত্রে নাগরিক জীবনে গুরুত্বপূর্ণ সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকারগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত। এ ধরনের শাসন ব্যবস্থায় নাগরিকগণ কর্মের অধিকার, উপযুক্ত পরিশ্রমের এবং পারিশ্রমিকের অধিকার, অক্ষম অবস্থার ভরণ পোষণের অধিকার, অর্থনৈতিক অধিকারের সঙ্গে শিক্ষার অধিকার, ধর্মাচরণের অধিকার প্রভৃতি, পৌর অধিকার এবং নির্বাচন করার, নির্বাচিত হওয়ার অধিকার প্রভৃতি রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে। সমাজতান্ত্রিক গণতন্ত্রে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমান সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার স্বীকার করা হয়। কার্যক্ষেত্রে সকল জাতি এই অধিকারগুলি ভোগ করতে পারে, তার জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। গণপ্রজাতন্ত্রী চীন প্রভৃতি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অধিকারগুলি স্বীকার এবং সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পেডাগজি অ্যাক্রস কারিকুলামের মাধ্যমে দক্ষতাসমূহ বিকাশের নীতিগুলি হলো, এখানে কয়টা নীতি আলোচনা করেছে? নীতিগুলো আলোচনা করা হয়েছে 5টা নীতি। তো 1 নম্বর হচ্ছে ধারাবাহিকতার নীতি। পাঠ্যক্রমের বিষয়বস্তু
বিশেষ নিয়মনীতি অনুযায়ী ক্রমে সজ্জিত হয়, যেমন জানা থেকে অজানা, সরল থেকে জটিল, মূর্ত থেকে বিমূর্ত। নিরবচ্ছিন্নতার নীতি। পাঠ্যক্রমের বিষয়বস্তু বিন্যাসের ক্ষেত্রে নিরবচ্ছিন্নতা বজায় রাখা হয়। এর ফলে একদিকে যেমন শিখন সহজ হয়, তেমনি অন্যদিকে ভুলে যাওয়ার পরিমাণ হ্রাস পায়। বিষয়বস্তু খাপছাড়া হলে সঠিক শিখন কঠিন হয়। সমন্বয়ের নীতি। পাঠ্যক্রম প্রণয়নের সময় শিক্ষার বৈশিষ্ট্য এবং সামাজিক প্রত্যাশার মধ্যে সমন্বয় সাধন করা দরকার। গতানুগতিক বিষয়বস্তুকে বাদ দিয়ে বিষয়ের পারস্পরিক সমন্বয়ের প্রতি পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া প্রয়োজন। মুদালের কমিশনের মতে পাঠ্যক্রম রচনা সমন্বয়ের নীতি প্রয়োগ করলে শিক্ষার্থীগণ বাস্তব জীবনের সঙ্গে পরিচিত হবে এবং শিক্ষার লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। কর্মকেন্দ্রিকতার নীতি। পাঠ্যক্রম প্রয়োগের ক্ষেত্রে লার্নিং বাই ডুইং এই নীতির উপর গুরুত্ব দিতে হবে। জন ডিউই এর মতে ধারাবাহিক কাজের মাধ্যমে বিষয়বস্তু উপস্থাপন করতে পারলে পাঠ্যক্রমে সফলতা আসবে। নমনীয়তার নীতি। শিক্ষার প্রতিটি স্তরে সামাজিক অবস্থা, কারিগরি এবং বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সাহায্য রেখে শিক্ষা দর্শন এবং মনোবিজ্ঞানকে কাজে লাগিয়ে পাঠ্যক্রমকে প্রয়োগ করা দরকার। তো এই 3টা প্রশ্নের উত্তর দেখে দিলাম, বাকি রইল আরও 2টো প্রশ্নের উত্তর, অর্থাৎ অ্যাসাইনমেন্ট 2 এর কোয়েশ্চেন নাম্বার 2 এবং অ্যাসাইনমেন্ট 3 এর একটাই কোয়েশ্চেনের আনসার। তো সেটা আজকে আমি দিচ্ছি না, নেক্সট ডেতে সেটা আমি আনসার বলে দেবো। ততক্ষণ অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতে থাকুন। হ্যাঁ, হুবহু লেখার দরকার নেই, নিজেরা একটু ওইখানে কিছু সংযোজন করবেন, তাহলে ভালো হবে, নাহলে তো সবার একই রকম হয়ে যাবে। যাই হোক, দেখতে থাকুন SMDN টিউটোরিয়াল, লিখতে থাকুন অ্যাসাইনমেন্ট। ধন্যবাদ।